ও মশাই, আপনি আমাদের পিছু নিয়েছেন কেন? এরা সব ড্রাগস, জাল ওষুধ আর মূর্তি পাচারকারীর দল। 4টে টাইম বোম আমি আগে বসিয়ে রেখেছি। ছাড়ো ছাড়ো আমাকে। এই শুয়ার, যদি প্রাণে বাঁচতে চাস তো তাহলে ছাড় আমার মেকাকে, ছাড়। জাভেদ, মুস্তাকিম, ওকে তো সালামি মেরেই ফেলবো। দাঁড়াও বন্ধু, আমরা আজ ওদের ধরতে আসিনি। তবে কি আমরা এখানে শুধু মশার কামড় খেতে এসেছি? लेकिन ये বাটনে যদি একবার চাপ লাগে তো বুম, अभी अभी यहीं पे धमाका हो जाएगा सोमक बाबू। ড্রিঙ্কিং অ্যালকোহল অ্যান্ড স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ। আমাদের আজকের গল্পের স্থান, কাল, চরিত্র সবই লেখকের মস্তিষ্ক প্রসূত এবং তা কেবলই গল্পের প্লট তৈরির খাতিরে ব্যবহৃত হয়েছে। বাংলা ও বিশ্ব সাহিত্য সমাজের যুগ থেকে নিষ্কাশিত কিছু রহস্য ও রোমাঞ্চকর কাহিনী দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন, দি নাইট অফ থ্রিলস। আজ আপনাদের জন্য দি নাইট অফ থ্রিলস অরিজিনালস প্রেজেন্টস স্বপন সাহার কলমে ক্রিমিনাল কলকাতা। গল্পের প্রধান চরিত্রে সত্যব্রত, সোমক, তপেশ এবং দেবস্মিতা। তো শুরু হচ্ছে আজকের গল্প, ক্রিমিনাল কলকাতা। কলকাতা, দ্য সিটি অফ জয়। এই শহরটা যে মানুষকে কতটা কাছে টানে সেটা যে না কলকাতায় থেকেছে সে জানতেও পারবে না। একসময় মানুষ তাদের ভাগ্য বদলানোর জন্য আসতো এই কলকাতায়। আর আমি এই শহরের এক ছোট্ট নাগরিক। এই দেখো, তোমাদের তো আমার নামটাই বলা হয়নি। নমস্কার, আমি তপেশ, বাড়ি দক্ষিণ কলকাতার বারুইপুরে। তোমরা ভাবছো আমি আজ এত কলকাতার কথা বলছি কেন? কারণ অনেক দিনই হলো এই শহরটা ঘুরে দেখা হয়নি, তাই আজ যাচ্ছি কলকাতা ঘুরতে। না, আমি একা না, আমার সাথে আমার দুই বন্ধু সত্যব্রত আর সোমক। আরও একজন মেয়ে বন্ধু আছে, তার নাম মেঘা, ভালো নাম দেবস্মিতা। আমার বন্ধু সত্যব্রত কিন্তু খুব বুদ্ধিমান ছেলে। ছোটবেলা থেকেই ওর শখ সে ডিটেকটিভ হবে। অবশ্য সে নিজেকে কখনো ডিটেকটিভ হিসেবে পরিচয় দেয়নি। ও বলে এটা ওর নেশা, পেশা নয়। বটে এর মধ্যে সত্যব্রত কিন্তু 5টা ছোট কেসের সন্ধান করে ফেলেছে। হ্যাঁ, 5টাই মামুলি কেস। তবে আজ যেটা হলো সেটার মধ্যে দিয়ে ওর বুদ্ধির জোর কতটা সেটা জানতে পারলাম। তো প্রথমেই বলেছিলাম আজ আমরা কলকাতা ঘুরতে যাব, তাই সকাল থেকে উঠে তাড়াতাড়ি গোছগাছ করে বেরিয়ে পড়লাম। আমরা সবাই স্টেশনে চলে এলেও সোমকের আসার কোনো নাম নেই। এই রকম কাজে ওর সব সময় লেট। দেখতে দেখতে 6টা বাজলো, তখন মহারাজ আবির্ভূত হলেন। আর আসতেই সত্যব্রত হঠাৎ কেন জানি না বলে উঠল, তোকে কতবার বলেছি যে তুই সিগারেট খাবি না, তাও আবার খেয়েলি। সত্যব্রত যে কিভাবে ব্যাপারটা জানতে পারলো তা জানি না। সোমক বলল, এ ভাই, তুই কি করে জানলি? দেখ, তুই যতই গন্ধ ঢাকার জন্য চুইংগাম চেবাস না কেন, তোর জামায় এখনো সিগারেটের ছাই লেগে আছে। এই বলে ও ওর জামার কলার থেকে এক টুকরো ছাই বার করে দেখিয়ে দিল। সেটা দেখে সোমক বলল, এই রে, ভাই 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 ভাই, মাইরি বলছি ভাই, আর খাবো না, এইবারের মতো ছেড়ে দে। নে, অনেক হয়েছে, এবার চ, একেই অনেক দেরি হয়ে গেছে।
বারুইপুর থেকে ট্রেন ধরলাম। যথারীতি ট্রেন গিয়ে পৌঁছলো মল্লিকপুরে। মল্লিকপুর থেকে কিছু যাত্রী আমাদের কামরায় উঠল। তাদের মধ্যে একটা লোককে দেখে আমার কেমন জানি অস্বস্তি হতে লাগলো। তার চাউনিটাও কেমন যেন লাগছিল। আমি সত্যব্রতকে ব্যাপারটা বলতেই ও বলল যে ও ব্যাপারটা লক্ষ্য করেছে। সত্যব্রত বলল, এই লোকটাকে একটু সামলে চলিস সবাই। মনে হচ্ছে এ আজ আমাদের আর পিছু ছাড়বে না। তুমি কি করে জানলে সত্যব্রতদা? লোকটার হাবভাব দেখে তো তাই মনে হচ্ছে। বেশ খটকা লাগছে। তোমার তো অনেক কিছুই মনে হয় মিস্টার ডিটেকটিভ। আমার কথা মানতে হলে মানবি, না হলে মানবি না। যতই হোক, আমি তো আর কারোর ওপর জোর খাটাতে পারি না। আরে না না দাদা, ও অমনটা বলতে চায়নি। আরে ভাই রাগ করছিস কেন? আমি বলতে চাইছিলাম যে খেয়ে না খেয়ে একটা লোক, তার জন্য আমরা আমাদের ঘোরার মজাটাই নষ্ট করে দেবো। সত্যব্রত এর আগে যে কটা কেস হাতে নিয়েছিল সবেতেই আমরা ওর সাথে ছিলাম। সব ক্ষেত্রেই শত্রুপক্ষকে ঘায়েল করায় সমক ছিল পারদর্শী। আর শত্রুব্রতের চিন্তাশক্তি যেন বজ্রের ঝলক, ক্ষণিকেই সমস্ত রহস্য যেন বিদীর্ণ করে ফেলে। লোকটা সত্যব্রতর পাশে এসে বসায় সমক একটু নড়ে চড়ে বসল। সত্যব্রত সমককে হাত দেখিয়ে চুপ করে বসতে বলল। তখন লোকটা আমাদের সবাইকে বলল, কোথায় যাচ্ছ বাবারা? কোথায় যাচ্ছি আমাদের চাইতে তো আপনিই ভালো বলতে পারবেন। শত্রুর পাশে বসে তার মুখের ওপর এই রকম জবাব একমাত্র সত্যব্রতই দিতে পারে। লোকটা আর কিছু বলল না, শুধু সত্যব্রতর দিকে চেয়ে রইল। এই চাহনিটা যেন আর পাঁচটা লোকের মতো নয়, বরং তাদের থেকে একটু আলাদা। আমাদের প্রথম গন্তব্য ছিল ভিক্টোরিয়া মেমোরিয়াল। আর কি আশ্চর্য, সত্যব্রতের কথা একদম ঠিক। ওই লোকটা আমাদের পিছু পিছু এখানেও উপস্থিত। সেটা লক্ষ্য করে সমক হঠাৎ লোকটার কাছে গিয়ে বলল, ও মশাই, আপনি আমাদের পিছু নিয়েছেন কেন? আপনাদের সাহায্যের প্রয়োজন আমার। আমাদের সাহায্যের প্রয়োজন? কিন্তু কেন? এখানে বলা যাবে না। দয়া করে আপনারা যদি একটু আমার সঙ্গে আসতেন তো খুব ভালো হতো। আমরা সবাই সত্যব্রতের দিকে তাকালাম। সত্যব্রত চোখের ইশারায় আমাদের সম্মতি দিল। আমরা প্রায় 10 মিনিট লোকটার পিছনে হেঁটে চলেছি। কোথায় যাচ্ছি তা জানি না। সমক বলল, আপনি আমাদের কোথায় নিয়ে যাচ্ছেন বলুন তো? একটু দয়া করে আসুন প্লিজ, এই তো একটুখানি। এই বলে লোকটা আমাদের একটা নির্জন গলিতে নিয়ে গেল। গলিটার চারদিকে বড় বড় ফ্যাক্টরি। এরই একটার বন্ধ ফ্যাক্টরির মধ্যে লোকটা আমাদের নিয়ে গেল। স্যার, আমি ভবতেশ মণ্ডল। এখানে সবাই আমাকে ভব বলেই ডাকে। এখানে ভব বলে ডাকে মানে আপনার বাড়ি কি এখানে? না না স্যার, এখানে আমার বাড়ি নয়। এখানে আমার এই ফ্যাক্টরিটা আছে। আমার বাড়ি তো বেলঘড়িয়ায়। ও, তা আমাদের কি প্রয়োজন আপনার? স্যার, এখানে অনেক দিন ধরে একটা বেআইনি কারবার চলছে। ফিস করে বলল লোকটা। বেআইনি কারবার চলছে তো পুলিশের কাছে যান। আরে ধুস, পুলিশ দুবার রেড করার পরও কিছু পাওয়া যায়নি। আপনি কি করে জানতে পারলেন যে এখানে বেআইনি কারবার চলছে? স্যার, আমাদের মতো ব্যবসায়ী মানুষদের কাছে ফ্যাক্টরিটাই হলো আসল বাড়ি। অনেক সময় বহু কাজের চাপে আমি এই ফ্যাক্টরিতে রাত কাটিয়েছি। তেমনি একদিন রাতে দেখি ওই যে দূরের বাড়িটা দেখতে পাচ্ছেন,
এই বলে লোকটা তার বাঁ দিকে হাত বাড়ালে। আমরাও সেই দিকে চাইলাম। সত্যব্রত বলল, ওই বাড়িতেই তো বেআইনি কাজ কারবার হয়। আচ্ছা, ওই বাড়িতে যে বেআইনি কাজ হয় তা আপনি জানলেন কি করে? হতে পারে আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। স্যার, আমি একদিন গিয়েছিলাম ওখানে, দেখি অনেক গুঁড়ো গুঁড়ো পাউডারের মতো কত জিনিস এখানে ওখানে পড়ে আছে। মনে হয় ওগুলো বেআইনি কিছু ড্রাগস। ড্রাগস? আগে হ্যাঁ ম্যাডাম। দেখুন, আমরা পুরো ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু এইখানে পুলিশ ছাড়া আমরা কি করব সেটা বুঝতে পারছি না। ওরা ড্রাগস পাচার করে, মানে ওদের কাছে বেআইনি অস্ত্রও আছে, আর এদিকে আমরা নিরস্ত্র। তাহলে তাহলে আমরা ওদের সঙ্গে পারবো কি করে? আরে ওটা যতই শক্তিশালী হোক না কেন, সব কটাকে দেখে নেবো। বন্ধু, ধীরে ধীরে, সব সময় শক্তি দিয়ে সব কাজ হয় না। কিছু কিছু জায়গায় বুদ্ধিরও প্রয়োজন হয়। যেমন? দাঁড়া দাঁড়া, ব্যাপারটা আমাকে একটু ভাবতে দে। আচ্ছা ভবতেশ বাবু, ওরা কি এখন ওই বাড়িটাতেই আছে? মনে তো হয় না। তাহলে চলুন তো একবার বাড়িটার বাইরে থেকে একটা চক্কর দিয়ে আসি। আমরা ধীরে ধীরে বাড়িটার সামনে এসে দাঁড়ালাম। দুতলা বাড়ি, আর বাড়িটার মাঝ বরাবর একটি মাত্র গেট আর একটা মাত্র জানালা। সত্যব্রত বলল, তপেশ, তুই আর মেঘা এখানেই থাক, আমরা বরং একবার বাড়িটার ভেতরে ঢুকে দেখে আসি। ভিতরে যাবে সমক? সাবধানে যাবে, দেখে। তোদের হয়েছে, এবার চল। প্রায় 5 মিনিট দাঁড়ানোর পর সমক একা বাইরে চলে এলো। আমি বললাম, কিরে তুই একা? সত্যব্রত কই? সত্য আমাকে চলে আসতে বললো, এই আসছেই। আরও 10 মিনিট পর সত্যব্রত এসে বলল, ভেতরে তো খুব বড় বেআইনি কারবার চলছে। ড্রাগস তো আছেই, সঙ্গে আনুমানিক নকল ওষুধও তৈরি হচ্ছে। তোমার হাতে ওটা কি সত্যব্রতদা? আমরা এতক্ষণ লক্ষ্য করিনি যে সত্যব্রতের হাতে একটা কালো রঙের ফাইল আছে। এটা হলো ওরা কোন কোন জায়গায় এই প্রোডাক্টগুলো ডেলিভারি করে তার একটা রিপোর্ট। মনে হলো কোনো কাজে লাগতে পারে। আচ্ছা ভবতোষ বাবু, আমি যে সত্য সন্ধান করি তা আপনি কি করে জানলেন? বাবু, আমার এক ফ্যাক্টরির লেবার আমাকে আপনার কথা বলে। ওর বাড়ি বারুইপুরে, আর আপনি তো জানেন এখানে না হোক বারুইপুর আপনার নাকি বেশ নাম ডাক। আরে না না, আমি যা করি তা আর 5টা লোকও করতে পারবে। শুধু তার জন্য সৎ সাহস আর কটা ভালো বন্ধু দরকার হয়। একটু থেমে সত্যব্রত বলল, আচ্ছা ভবতেশ বাবু, আমাদের এই বাড়ির পাশে কোনো থাকার জায়গা করে দিতে পারবেন? এটা আবার কোনো ব্যাপার হলো? আমি ফ্যাক্টরিতে যেখানে থাকি সেখানেই আপনারা থাকবেন। আমি সমস্ত বন্দোবস্ত করে দেব, আপনাদের কোনো অসুবিধে হবে না। ধন্যবাদ ভবতেশ বাবু। এখানে 2-4 দিন থেকে ওই বাড়িটার দিকে নজর রাখতে হবে। সোমক, তপেশ, বাড়িতে ফোন করে জানিয়ে দে। আর মেঘা, তুই বাড়ি চলে যা। আমাদের থাকার জন্য যে ঘরটা দেওয়া হয়েছে সেই রকম ঘর যদি আমরা কোনো হোটেলে ভাড়া নিই, তাহলে এক রাতের জন্য 500 টাকার বেশি বই কম নেবে না। কি নেই? খাট, বিছানা, আলমারি, রান্নাঘর, এলাহি বাথরুম, আর হ্যাঁ, একটা এসিও আছে। বিকেল 4টে। সত্যব্রত বলল, তোরা থাক,
আমি একটু আসছি। আর হ্যাঁ, বাড়িটার দিকে নজর রাখবি। রাত এখন 9টা। এর মধ্যে দুবার আমরা ওই বাড়িতে গিয়েছিলাম, কিন্তু কাউকেই দেখতে পাইনি। শুধু কে যেন এসে ঘরের আলোগুলো জ্বেলে দিয়ে গেছে। রাত 10টা। এখন আমরা বাড়িটার পেছনে একটা ঝোপে ঘাপটি মেরে বসে আছি। প্রায় আধা ঘন্টা পর বাড়ির ভিতর থেকে কিসের যেন শব্দ শুরু হলো। সত্যব্রত আমাদের বসিয়ে রেখে নিজে গিয়ে একবার দেখে এসে বলল, কাজ তো শুরু হয়ে গেছে। তার মানে ভবতেশবাবুর কথাগুলো সব ঠিক, এখানে বেআইনি কাজ হয়। তো আমরা এখানে কেন বসে আছি? চল ওদের গিয়ে সব কটাকে হাতে নাতে ধরি। দাঁড়াও বন্ধু, আমরা আজ ওদের ধরতে আসিনি। তবে কি আমরা এখানে শুধু মশার কামড় খেতে এসেছি? আমরা তো হঠাৎ ঘরের ভেতর থেকে খুব জোরে বন্দুকের আওয়াজ ভেসে এলো। আমরা সবাই ছুটে গেলাম। আমাদের পায়ের আওয়াজ শুনে ঘরের লোকগুলো বলতে শুরু করলো, এই বাইরে পুলিশ এসছে, পালা 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 সবাই পালা। সকাল 7টা। এখানকার এসআই সন্দীপ সেন এইমাত্র এই বাড়িতে এলেন। এসেই তিনি সত্যব্রতকে দেখে বললেন, আরে সত্যব্রত যে, হ্যাঁ স্যার। কি ব্যাপার তুমি এখানে? সে অনেক ব্যাপার। আপাতত এই ভবতেশবাবুই আমাকে ডেকেছেন, তাই এসেছি। এই ভবতেশ বাবুকে? আগে আমি স্যার। আপনি কি এই খুনের ব্যাপারে কিছু বলতে পারবেন? খুনের ব্যাপারে তো কিছু বলতে পারবো না, তবে এই বাড়িতে যে অনেক দিন ধরে বেআইনি ব্যবসা চলছে তা তো পুলিশ জানে। বেআইনি ব্যবসা? কেন স্যার, আপনি জানেন না? আমি সবে নতুন এখানে পোস্টিং হয়েছি, এ বিষয়ে কিছু জানি না। আচ্ছা, এখানে কিরকম বেআইনি ব্যবসা হতো, আর সেই বিষয়ে আপনি বা কি করে জানতে পারলেন? ভবতেশবাবু আমাদের যা বলেছিলেন তাই মিস্টার সন্দীপ সেনকেও বললেন, আর আমাদের সঙ্গে কিভাবে দেখা হলো তাও বলল। সব শুনে মিস্টার সেন বললেন, এখানে এত কিছু হলো আর আমি কিছুই জানতে পারলাম না। যদিও আমি প্রায় 1 সপ্তাহ এখানে পোস্টিং হয়েছি, তা সত্যব্রত তোমার কি মত? স্যার, আমাদের সামনেই খুনটা হয়েছে। কি? আগে হ্যাঁ স্যার। কখন হলো খুন? তখন রাত 11টা। আচ্ছা স্যার, আমার কটা প্রশ্ন আছে। কি জানতে চাও বলো, আমরা যথাযথ চেষ্টা করব। আরে না না, তেমন কিছু না। এই বাড়ির মালিককে? একটু দাঁড়াও। এই বলে মিস্টার সেন একটা কল করলেন। কিছুক্ষণ পর বললেন, এই বাড়িটা কোনো এক শেঠজির। শেঠজির নাম কি? কি যেন নামটা, ও হ্যাঁ মনে পড়েছে, আন্দ্রে আগরওয়াল। তাকে কি খবর দেওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। সত্যব্রত খানিকক্ষণ থেমে বলল, আমি কি একবার বাড়িটা সার্চ করতে পারি? হ্যাঁ অবশ্যই। মিস্টার সেন এক কনস্টেবলকে বললেন, রামপ্রসাদ, তুমি সারাক্ষণ ওদের সঙ্গে থাকবে। আরে তার কোনো প্রয়োজন নেই, আমরা 3 মূর্তি এনাফ। জানি তোমরা অনেক সাহসী, কিন্তু যতই হোক তোমরা তো এখন অনেক ছোট। ধন্যবাদ। আচ্ছা, আপনি আপনার মতো তদন্ত করে যান, কোনো ক্লু পেলে আপনাকে জানাবো। মাফ করবেন, আমরা হয়তো আপনার অনেকটা মূল্যবান সময় নষ্ট করে দিলাম। আরে না না না, তোমাকে এমন একটা তদন্তে আমার সাথী হিসেবে পেয়েছি, তাতেই আমি গর্বিত। এইবার আপনাদের একটু ঘরটার বর্ণনা দিই। যেমন আগেই বলেছিলাম, ঘরটা দ্বিতল। নিচের তলায় 4টে ঘর আর উপরের তলায় 3টে। উপরের ঘরগুলো
অবশ্য এখনো দেখা হয়নি। সত্যব্রত বলল, আগে নিচের ঘরগুলো দেখি, তারপর ওপরে যাব। এই বলে সে বাঁ দিকের একটা ঘরে প্রথমে ঢুকলো। তোরা কি কেউ লক্ষ্য করেছিস? বাইরে থেকে যদি ঘরটা তোরা দেখিস, তাহলে দেখবি ঘরটা বাঁ দিকে নিচু আর ডান দিকে উঁচু। আমার মনে হয় বাঁ দিক বা ডান দিক এই দুটো দিকে যে ঘরগুলো আছে তার মধ্যেই প্রবলেম। খোঁজ, ভালো করে খোঁজ। আমরা তন্ন তন্ন করে খোঁজার পরেও বাঁ দিকের ঘরে সন্দেহজনক কিছুই পেলাম না। এরপর ভারাক্রান্ত মন নিয়ে আমরা এলাম ডান দিকের ঘরে। এই ঘরে এসেই সত্যব্রত কেন জানি না মেঝেটা ভালো করে পরীক্ষা করে বলল, এই কার্পেটটা সরাতো। আমরা সত্যব্রতর কথা মতো কার্পেটটা সরাতেই প্রথম যেটা চোখে পড়ল সেটা হলো একটা মাটির ভিতরে যাওয়ার দরজা। দরজাটা খুলতেই বেরিয়ে এলো একটা গহ্বর। আমাদের সঙ্গে যে কনস্টেবলটা ছিল তাকে সত্যব্রত বলল, দাদা, দয়া করে গিয়ে একবার এসআই সাহেবকে ডেকে আনবেন। কনস্টেবল সত্যব্রতর কথা মতো ছুটে চলে গেল। খানিকক্ষণ পর এসআই সাহেবের সঙ্গে ফিরে এলো। গহ্বরটা দেখে তিনি বললেন, রামপ্রসাদ, এই তুমি নিচে গিয়ে একবার দেখে এসো তো। রামপ্রসাদ নিচে চলে গেল। খানিকক্ষণ পর উপরে উঠে বলল, আগে স্যার, নিচে তো দামি বেআইনি জিনিসপত্র আছে। হ্যাঁ, এটার আশাই করেছিলাম। চলুন স্যার, যাওয়া যাক নিচে। আমরা সবাই একে একে নিচে গেলাম। এটা একটা হল ঘরের মতো, আর এই ঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে বেআইনি জিনিসপত্র। আমাদের তো দেখেই চক্ষু চড়ক গাছ। ভবতেশবাবু এতক্ষণ চুপ করেছিলেন, এইবার বললেন, এই জন্যই পুলিশ দুবার রেড করার পরও কিছু পায়নি। মানতে হবে, এর যে মাস্টার মাইন্ড, তার বুদ্ধির তারিফ না করে পারছি না। হঠাৎ সমক কি যেন দেখে চেঁচিয়ে উঠল, সত্যব্রত, সত্যব্রত! কি হয়েছে? ও শুধু একটা দেয়ালের দিকে হাত দেখালো। আমরা সবাই অবাক হয়ে গেলাম। ড্রাগস, নকল ওষুধ, মানুষ খুন, এইসব তো জানা ছিল, কিন্তু এগুলো তো বহু পুরনো, বহু দামি অ্যান্টিক মূর্তি। লোকটা জানি না আর কি কি বেআইনি কাজ করে। আচ্ছা স্যার, এগুলোর দাম কেমন হবে? যদি আসল হয় তাহলে এগুলোর দাম প্রায় কোটির উপরেই উঠবে। কোটি? হ্যাঁ সমক, তবে তার আগে জানতে হবে এগুলো আসল কিনা। এমন সময় এক কনস্টেবল এসে জানালো যে এই বাড়ির মালিক শেঠজি চলে এসেছেন। তাকে এখানে নিয়ে এসো। আর হ্যাঁ, এগুলো আসল নাকি নকল সেটা টেস্ট করার জন্য ওই মূর্তিগুলো ফরেনসিকে পাঠাও। কনস্টেবল আচ্ছা স্যার বলে চলে গেল। খানিকক্ষণ পর এক শেঠজিকে আমাদের সামনে এসে দাঁড় করালেন। আগে নমস্তে স্যার। তা এখানে যে এইসব বেআইনি কারবার হয় সেটা কি আপনি জানেন? नहीं साहब जी, बिल्कुल नहीं। মিস্টার সেন একবার ধমকের সুরে বললেন, আপনার বাড়িতে বেআইনি কাজ কারবার চলছে আর আপনি জানেন না? असली में এ বাড়িতে আমি বেশি আসে নাই। তা বাড়ি দেখাশোনা করার কোনো লোক নেই? বাড়ি দেখাশোনা করার লোক ছিল, লেকিন সে 2 মাস হচ্ছে কি কাজ ছেড়ে দিয়েছে। যেই লোকটা খুন হয়েছে তাকে আপনি চেনেন? নেই সাহেব জি। আচ্ছা, আপনি আসতে পারেন। আচ্ছা স্যার, আমরা তাহলে আসি। চলে যাবে? তা তোমাদের কি তদন্ত সব শেষ? হ্যাঁ, তদন্ত আর শেষ হলো কই। আমাদের যা ইনফরমেশন নেওয়ার ছিল তা নেওয়া হয়ে গেছে।
নতুন কিছু পেলে জানাবেন দয়া করে। হ্যাঁ হ্যাঁ শিওর। বাড়ি ফিরে সত্যব্রত আমাকে জিজ্ঞাসা করলো, তপেশ, একে একে বলে যা এর মধ্যে ঠিক কি কি ঘটেছে, আমি নোট করি। আর মনে রাখবি একটা ছোট লাইনও বাদ দিবি না। হ্যাঁ, এর মধ্যে তো প্রথমেই আমরা কলকাতা আসার জন্য ট্রেন ধরলাম। ট্রেনে দেখা হলো ভবতেশবাবুর সাথে। ভবতেশবাবু, আচ্ছা সত্যব্রত, ভবতেশবাবু আমাদের এত সাহায্য করছে, আজকালকার পাবলিকের মতো নয়। জানি না রে, অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরছে, তার একটারও উত্তর পাচ্ছি না। যেমন? যেমন প্রথমটা তুই বললি, দ্বিতীয়টা হলো এসআই সন্দীপ স্যার কি সত্যিই কিছু জানতেন না? 3, শেঠজি। এই শেঠজিকে তোদের কেমন লাগে? আমি বললাম, কেমন আর লাগবে, ভালো বুদ্ধিযুক্ত মানুষ। আর হ্যাঁ, খুব মেপে বুঝে কথা বলে। হ্যাঁ, আমি প্রথমেই সেটা লক্ষ্য করেছি। বাকি সবাইকে বাগে আনতে পারলেও এই শেঠজি কিন্তু মহা ধূর্ত লোক, একে বাগে আনা মুশকিল আছে। তবে আমার মনে হয় শেঠজি আসল লোক নয়। এই সময় ফোনটা বেজে উঠল। সত্যব্রত ফোনটা তুলে কথা সেরে কি কথা হলো সেটা আবার সংক্ষেপে বর্ণনা করলো। এসআই স্যারের ফোন ছিল, বললেন যে মূর্তিগুলোর মধ্যে কিছু আসল কিছু নকল দুই মিশিয়ে আছে। এর মানে কি সত্যব্রত? মনে হচ্ছে ওরা বিভিন্ন মিউজিয়াম থেকে মূর্তি চুরি করে আসলটার জায়গায় নকল রেখে দিয়ে চলে আসে। রাত 12টা। আজ আর ওই বাড়িতে কেউ আসেনি। সত্যব্রত আমাদের বলেছিল আজ কেউ আসবে না। ওর কথাই সত্যি হলো। আমরা রাত 2টো নাগাদ ঘরে চলে আসি। আজ সকালে সত্যব্রত কোথায় যেন একটা গিয়েছিল। বেলা 12টা নাগাদ ফিরে এসে সবে হাত মুখ ধুচ্ছে, এমন সময় সোমকের ফোনটা বেজে উঠল। সোমক কি একটা শোনার পর ফোনটা স্পিকারে দিল। ফোন থেকে একটা গলা ভেসে এলো, যা আমরা সবাই শুনতে পেলাম। যদি ভবতেশ বাবুকে বাঁচাতে চাও তাহলে এই কেসটা থেকে বেরিয়ে এসো। ভবতেশ বাবু এখন আমাদের কবজায়। সোমক তেড়ে মুড়ে কি একটা বলতে যাচ্ছিল। সত্যব্রত তাকে থামিয়ে দিল, বলল, আমরা এই কেসটায় কিনারা না করলেও পুলিশ কিন্তু করবে। আমরা তো জাস্ট পুলিশকে সাহায্য করছি। তাহলে তোমরা ভাঙবে তবু মচকাবে না, ঠিক আছে? এই নিয়ে আয়। ছাড়ো, ছাড়ো আমাকে। এ সালি, নে ধর, কথা বল। তোর বয়ফ্রেন্ড কলে আছে। চমক! মেঘা, মেঘা তুমি কোথায়? এই শুয়ার, যদি প্রাণে বাঁচতে চাস তো তাহলে ছাড় আমার মেঘাকে, ছাড়। সোমকের কথার কোনো উত্তর এলো না। শুধু একটা পৈশাচিক হাসির সঙ্গে কলটা কেটে গেল। ওকে তো সালামি মেরেই ফেলবো। শান্ত হ, শান্ত হ। মনে হয় খুনিকে আমি চিনতে পেরেছি। কে? বলবো, সব বলবো। আগে তো আমি নিজে শিওর হয়ে নি। এই বলে সত্যব্রত কাকে যেন একটা ফোন করতে করতে বাইরে বেরিয়ে গেল। দুপুর 2টো। সোমক এখনো কিছু খায়নি, খালি ছটফট করছে। হঠাৎ সত্যব্রতর ফোনটা বেজে উঠল। ও শুধু বলল, হ্যালো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, অল রাইট, মাচ অ্যাপ্রিসিয়েটেড। আর হ্যাঁ, আপনারা তৈরি থাকবেন। ফোনটা রেখে সত্যব্রত বলল, এবার শুধু রাতের অপেক্ষা। আজ রাতেই জব্বর খেলা হবে।
তোরা তৈরি থাকিস। রাত 11টা। আমরা আস্তে আস্তে ওই বাড়িটার দিকে যেতে লাগলাম। সোমক বলল, আমরা ওই বাড়িটার দিকে যাচ্ছি কেন? আমাদের তো মেঘাকে বাঁচানোর কথা, আর ওই শয়তানটাকে শাস্তি দেওয়ার কথা। বন্ধু বন্ধু সবুর করো, সবুরে মেয়া ফলে। কি আশ্চর্য, কাল দেখেছিলাম বাড়িটার কাছে কেউ নেই, কিন্তু আজ দেখি দুজন লোক বাড়িটার সামনে ঘোরাঘুরি করছে। আমরা তিনজন আস্তে আস্তে বাড়িটার সামনে দিয়ে লোক দুটোর পিছনে গিয়ে দাঁড়ালাম। হিয়া! আমি এক মোক্ষম আঘাতে একজনকে ঘায়েল করলাম। সোম গিয়ে আর একজনকে ঘায়েল করলো। তারপর আস্তে আস্তে বাড়িটাতে ঢুকতেই মাস্ক পরা একজন লোক এগিয়ে এসে বলল, আরে আসুন আসুন সত্যব্রত সাহেব, একই সোমক সাহেব যে। আমি জানতাম তোমরা আসবে, তাই তোমাদের খাতিরদারির সমস্ত বন্দোবস্ত করিয়া রেখেছি। কিন্তু আপনাকে কি নামে ডাকবো বলুন তো? আন্দ্রে আগরওয়াল না অমরেন্দ্র চৌধুরী? মানে কি বলতে চাইছো তুমি? মানে মিস্টার আন্দ্রে আগরওয়াল, থুড়ি অমরেন্দ্র চৌধুরী। মাস্কটা তো এবার খুলুন। লোকটা সত্যব্রতের কথায় মাস্কটা খুলতেই আমি আঁতকে উঠলাম। আরে আরে এ যে শেঠজি! না না, উনি কোনো শেঠজি নন, বরং একজন বাঙালি। ওনার নাম অমরেন্দ্র চৌধুরী। হ্যাঁ, আমি অমরেন্দ্র চৌধুরী আছে, লেকিন এই প্রথম কেউ আমার আসল পরিচয় জানলো। মেঘা কোথায়? আরে দাঁড়াও দাঁড়াও বলে একটা হাততালি দিতেই একজন লোক মেঘাকে টানতে টানতে নিয়ে এলো। ছাড়ো ছাড়ো আমাকে। সোমক সোমক আমাকে বাঁচাও। মেঘাকে দেখে সোমক আর মাথা ঠিক রাখতে পারলো না, ঝাঁপিয়ে পড়লো শেঠজির উপর। কোনো ক্রমে শেঠজি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলল, কে ভেবেছো তোমরা এখান থেকে বেঁচে ফিরবে? জাভেদ, মুস্তাকিম। ডাক দিতেই দুজন সন্ডা মার্কা লোক বেরিয়ে এসে আমাদের দিকে বন্দুক গুছিয়ে ধরলো। তা এইবার কি করবে? না না সোমক বাবু, একেবারে চালাকি করবেন না। আমার হাতে এইটা হয়তো তোমার খেয়াল হয়নি, এটা একটা টাইম বোমের রিমোট আছে। 4টে টাইম বোম আমি আগে বসিয়ে রেখেছি। 4 डेडली एक्सप्लोसिव आर ऑलरेडी एक्टिव। 4 मिनट के बाद एक एक करके फूटेगा, लेकिन ये बाटने यदि एक बार चाप लागे तो बूम। अभी अभी यहीं पे धमाका हो जाएगा सोमक बाबू। এই সব কথা শুনে সত্যব্রত কেন জানি না হেসে উঠল। তারপর একটা জোরে সিটি মারতেই চারিদিক থেকে পুলিশ ফোর্স ঢুকতে শুরু করলো। এরই মধ্যে সোমক হঠাৎ এক ঘুষিতে এক বন্দুকধারীকে ঘায়েল করলো, আর সঙ্গে সঙ্গে আরেকজন গুলি চালাতে যাবে এমন সময় সত্যব্রত তাকে মেরে ঘায়েল করলো। আমি ঘড়ির কাঁটায় দেখলাম আর মাত্র 2 মিনিট বাকি আছে। শেঠজি রিমোট প্রেস করতে যাবেন এমন সময় সোমক তার উপর ঝাঁপিয়ে পড়ল। তারপর সোমকের এক ঘুষিতে শেঠজি অজ্ঞান। আমরা এখন ভবতেশবাবুর ফ্যাক্টরিতে বসে চা খাচ্ছি। আমরা মানে আমি, সত্যব্রত, সোমক, মেঘা, এসআই স্যার ও
ও ভবতেশবাবু, আজই ভবতেশবাবুকে সরকার থেকে পুরস্কৃত করা হয়েছে পুলিশকে সাহায্য করার জন্য। আর তার সঙ্গে এত পুরনো একটা কেস সলভ করার জন্য এসআই স্যারেরও প্রমোশন হয়েছে। ভবতেশবাবু বললেন, আচ্ছা সত্যব্রত বাবু, তুমি কি করে জানলে যে ওটাই শেঠজি, মানে আই মিন অমরেন্দ্র চৌধুরী? অমরেন্দ্র চৌধুরী অনেক দিন ধরে এমন বেআইনি ব্যবসা করছে। আগে অবশ্য রাজস্থানে থাকতো, 2014 সালে চলে আসে কলকাতা। আর একটা বাঙালি যতই হিন্দি বলুক, বাংলা ভাবটা তো তার ঠিক থাকবেই। প্রথম দিন ওনার কথাবার্তায় এ ব্যাপারটা বুঝতে পেরেছি, কিন্তু অতটা গুরুত্ব দিইনি। তবে সেদিন যখন সোমকের কাছে ফোন করেন, তখন ব্যাপারটা আমি বুঝতে পেরে এসআই সাহেবকে জানাই আর বলি যে এই আন্দ্রে আগরওয়ালের সম্বন্ধে একটু ইনফরমেশন জোগাড় করতে। হ্যাঁ, সত্যব্রত আমাকে ফোন করতেই আমি ওর আসল বাড়ি সার্চ করে ওর আসল ডকুমেন্টগুলো হাতে পাই। সব জায়গায় লেখা অমরেন্দ্র চৌধুরী। আশেপাশে বাসিন্দাদের সঙ্গে কথা বলার পর আমরা আরও জানতে পারি যে ওর মোট 4টে বাড়ি। ঠিকানাও পেয়েছি তাদেরই কাছ থেকে। আর জানতে পারি যে তিনি সেই দিন সকাল থেকেই বাড়ি ছিলেন না। বাকি 3টে বাড়ি সার্চ করে কিছু না পেয়েই আমরা শিওর হই যে যত গন্ডগোল এই বাড়িতেই। আচ্ছা সত্যব্রত, তুই তখন ওদের ধরলি না কেন? হ্যাঁ, আমি হয়তো চাইলেই ওদের প্রথম দিনই ধরে ফেলতে পারতাম, কিন্তু তখন আমার হাতে যথাযথ প্রমাণ ছিল না। কারণ ওদের যত সব বেআইনি জিনিস ওই মাটির তলায় লুকোনো ঘরে রেখে দিত। আদালত প্রমাণ চায়, আর হাতে তখন প্রমাণটাই ছিল না। আমি বললাম, হ্যাঁ কেসটা তো সলভ হয়েই গেল, কিন্তু আমাদের কলকাতা ঘোরা সেটার কি হবে? তোমরা কলকাতা ঘুরবে এই ব্যাপার তো? কাল রবিবার আমি ছুটি নিয়ে নেব। আমার গাড়ি করে আমরা সবাই ঘুরতে যাব। খুশি? কলকাতা, হিপ হিপ হুররে! শুনছিলেন লেখক স্বপন সাহার কলমে ক্রিমিনাল কলকাতা। তার ব্যবহৃত এই গল্পের স্থান কাল সবই কাল্পনিক, বাস্তবের সঙ্গে কোনো মিল নেই। এই গল্পের প্রধান চরিত্রগুলি হল তপেশ, সত্যব্রত, সুমক, মেঘা, ভবতেশবাবু, শেঠজি এবং এসআই সন্দীপ সেন। তার এই সিরিজের গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করতে পারেন, আমরা আবারও নিয়ে আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। প্রাতরাশের পর মানিক উচ্চস্বরে খবরের কাগজ পাঠ করতে লাগলো এবং জয়ন্ত এক মনে শুনতে লাগলো খবরগুলো। ভৃত্য মধুর সঙ্গে এক পাহারাওয়ালাও প্রবেশ করলো। জয়ন্ত শুধু হলো, ব্যাপার কি? পাহারাওয়ালার মুখে শোনা গেল, ইন্সপেক্টর সুন্দরবাবু এই পাড়ায় তদন্ত এসেছেন। জয়ন্তের সঙ্গে তিনি পরামর্শ করতে চান। জয়ন্ত বলল, চলো মানিক, নিশ্চয়ই কোনো নতুন মামলা। একঘেয়ে কাগজ শোনার চেয়ে নতুন মামলা নিয়ে নাড়াচাড়া করা ভালো। মানিক বললে, হ্যাঁ চলো, তাতে আমাদের সময়ও কাটে আর সুন্দরবাবুরও হাত যশ বাড়ে। গঙ্গার ধার, রেল লাইনের সামনে একখানা মাঝারি আকারের 3তলা বাড়ি। সদর দরজার কাছে দাঁড়িয়ে আছে এই পাহারাওয়ালা। বৈঠকখানা কয়েকজন লোকের সঙ্গে বসে আছেন সুন্দরবাবু। একগাল হেসে বললেন, এসো জয়ন্ত, এসো মানিক। জয়ন্ত বলল, আবার কোনো নতুন মামলার হামলা সামলাতে এসেছেন বুঝি? তাছাড়া আর কি, সেই জন্যই তো আজকে তোমাদের চায়ের আসরে যাওয়া হলো না। মানিক বলল, সুন্দরবাবু না গিয়ে ভালো করেননি, মধু আজ একটা চমৎকার খাবার বানিয়েছিল। ইয়ে মানে
কি খাবার? চকলেটের স্যান্ডউইচ। সুন্দরবাবু ফোঁস ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন বিরস বদন। ছাড় কোথাকার। তাই দেখে জয়ন্ত জিজ্ঞাসা করলো, মামলাটা কিসের? কাল এই বাড়ি থেকে 25,000 টাকা চুরি গিয়েছে, আর সঙ্গে সঙ্গে হয়েছে হত্যার চেষ্টা। তাহলে সামান্য মামলা নয় দেখছি। গোড়া থেকে সবটা খুলে বলুন তো। সুন্দরবাবু তা যা বললেন মোটামুটি হচ্ছে এই। অনন্তচন্দ্র পাইন হচ্ছেন বিখ্যাত লৌহ ব্যবসায়ী। তার দোকান কলকাতার লোহাপট্টিতে এবং তার বসতবাড়ি গঙ্গার ধারে। তিনি বিপত্নিক ও নিঃসন্তান। তার পিতার 2 বিবাহ। তিনি প্রথম পক্ষের পুত্র। দ্বিতীয় পক্ষের পুত্রের নাম নবীন মাধব। বয়স এই 26 বছর। তার পিতা পরলোকে, তার বিমাতা ইহলোকেই বিদ্যমান বটে, কিন্তু বাস করেন পিত্রালয়ে। কারণ অনন্তবাবুর সঙ্গে তার বনিবনা নেই। তবে সপত্নী পুত্র তাকে মাসোহারা থেকে বঞ্চিত করেননি। অনন্তবাবুর সম্পত্তি সোপার্জিত। তারই অবর্তমানে সেই সম্পত্তির অধিকারিণী হবে এই নবীন মাধবী। বিমাতার সঙ্গে না বলেও অনন্তবাবু তার বইমাত্রেও ভাইটিকে ভালোবাসেন যার পরনায়, এবং এনে রেখেছেন নিজের কাছেই। অনন্তবাবুর ম্যানেজারের নাম সুবোধ কুমার বসু। লোহার কারবারে তিনি তার দক্ষিণ হস্তের মতো। 10 বছরের বিশ্বাসী লোক। প্রভুর অনেক টাকা করে নিয়ে নাড়াচাড়া তিনি করেন। ঘটনার দিন কার্যসূত্রে অনন্তবাবুকে যেতে হয়েছিল আসানসোলে। আরে মশাই, সেই দিন সন্ধ্যার সময় দোকান বন্ধ করে সুবোধ 25,000 টাকা নিয়ে অনন্তবাবুর বাড়িতে আসে এবং দোতলার ঘরে লোহার সিন্ধুকে টাকাগুলিও রাখে। তারপর ঘরের দরজায় তালা দিয়ে ও সিন্ধুকে দরজায় চাবি নবীন মাধবের হাতে অর্পণ করে নিজের বাসায় চলে যায়। সে বাস করে গঙ্গার অপর পাড়ে ঘুষুড়িতে। নবীন সন্ধ্যার পর বাড়ি থেকে বেরিয়ে যায়, ফিরে আসে ভোরবেলায়। রাত্রিবেলায় বাড়িতে ছিল ওই একজন দারোয়ান আর একজন ভৃত্য। আর একজন দারোয়ান ও একজন ভৃত্য অনন্তবাবুর সঙ্গেই আসানসোলে গিয়েছিল। পাচক ও দাসী ওই ঠিকা, তারা রাত্রে বাড়িতে থাকেন না। সকালে নবীন বাড়ি ফিরে আসার আগেই ভৃত্য রঘুর নিদ্রাভঙ্গ হয়। সে বাইরে বেরিয়ে এসে দেখে উঠোনের উপর পড়ে আছে দারোয়ানের অচৈতন্য দেহ। তার মাথায় প্রচণ্ড আঘাতের চিহ্ন, মাটির উপরে রক্তের ধারা, আর একগাছা রূপো বাঁধানো মোটা রক্তাক্ত লাঠি। তার চিৎকারে যখন লোকজন জড়ো হয়েছে, সেই সময় নবীন বাড়িতে ফিরে আসে। তারপর দেখা যায় দোতলায় অনন্তবাবুর ঘরের দরজা খোলা, লোহার সিন্ধুকেরও দরজা খোলা, 25,000 টাকা অদৃশ্য। নবীন তৎক্ষণাৎ পুলিশকে খবর দেয়। পুলিশ তদন্তে এই তথ্যগুলি প্রকাশ পেয়েছে। দরজায় ও লোহার সিন্ধুকের চাবি কাল থেকে আজ পর্যন্ত নবীন একবারও কাছছাড়া করেননি। অথচ দরজার তালা ও সিন্ধুকটা যে চাবি দিয়েই খোলা হয়েছে সে বিষয়ে কোনোভাবেই সন্দেহ নেই। রাত্রে সে কোথায় ছিল? এই প্রশ্নের উত্তরে নবীন বলে এক বন্ধুর বাড়িতে, কিন্তু অনেক চেষ্টা করেও তার কাছ থেকে বন্ধুর নাম ও ঠিকানা আদায় করা যায়নি। দারোয়ানের দেহের পাশে যে মোটা লাঠি গাছা পাওয়া গিয়েছে তার অধিকারী সে স্বয়ং, অর্থাৎ নবীন সেটাও প্রমাণিত হয়েছে। ভৃত্য রঘু বলে রাত্রে সে কোনো শব্দও শোনেননি। দারোয়ান তাকে সিদ্ধি খাইয়ে দিয়েছিল। সিদ্ধি খেতে সে অভ্যস্ত নয়, ঘুমিয়ে একেবারে বেহুঁশ হয়ে পড়েছিল। অপরাধী যে কেমন করে বাড়ির ভিতরে প্রবেশ করেছিল এই সমস্যার কোনো সমাধান হয়নি। সদর দরজা রঘু নিজের হাতেই বন্ধ করেছিল। বাইরে থেকে বাড়ির ভিতরে প্রবেশ করবার দ্বিতীয় কোনো উপায়ই নেই। অথচ আচ্ছা, তাহলে দারোয়ানি কি কড়া নাড়া শুনে অপরাধীকে খুলে দিয়ে পরে তার দ্বারা আক্রান্ত হয়েছে? এই প্রশ্নেরও জবাব পাওয়ার উপায় নেই, কারণ দারোয়ান এখনও অজ্ঞান হয়ে হাসপাতালে পড়ে আছে।
সমস্ত শুনে জয়ন্তের মুখে কিছু বলল না। বাড়ির বাইরে গিয়ে খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে আবার ফিরে এসে সদর দরজার কাছে দাঁড়িয়ে বলল, সুন্দরবাবু, আপনি ঠিকই বলেছেন। বাইরে থেকে এ বাড়ির ভেতরে আসবার কোনো উপায় নেই। তাহলে অপরাধী বাড়ির ভেতরে এলো কেমন করে? এই সদর দরজা দিয়ে। কিন্তু দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল। জয়ন্ত জবাব দিল না। নিচের দিকে তাকিয়ে হঠাৎ সে উবু হয়ে বসে পড়ল। তারপর মাটির উপর থেকে কি একটা জিনিস তুলে নিয়ে চোখের কাছে এনে বেশ কিছুক্ষণ পরীক্ষা করতে লাগলো। তারপর পকেটের ভিতর থেকে এক টুকরো কাগজ বের করে জিনিসটা মুড়ে রাখলো। জয়ন্ত, ওটা কি? এটা হলো এক রত্তি মাটি। সে নতমুখে এদিকে ওদিকে চোখ বোলাতে বোলাতে অগ্রসর হলো। উঠোনের উপরে আবার বসে পড়ল। আবার কি তুলে নিয়ে মোড়কের ভিতরে রেখে উঠে দাঁড়ালো। এ কি? আবার কি পেলে হে? আবার এই এক রত্তি মাটি। এই খালি খালি মাটি গুড়িয়ে ছেলে খেলা করছো কেন? কাজের কথা বলো। দোতলায় চলুন, যে ঘর থেকে টাকা চুরি গিয়েছে সেইখানে। কিন্তু সেখানে নতুন কিছুই আবিষ্কৃত হলো না। তাই দেখে জয়ন্ত বলল, এ মামলার একটা মস্ত বড় সূত্র হচ্ছে নবীনের রক্তাক্ত লাঠিগাছা। আরো দুটো বড় সূত্র আছে। প্রথমত, নবীনের কাছে ছিল দরজার আর সিন্দুকের চাবি। দ্বিতীয়, কাল কোথায় রাত্রিবাস করেছিল সে কথাও বলতে নারাজ কেন? এর চেয়ে বড় সূত্র হচ্ছে ওই লাঠিগাছা। হ্যাঁ, ওই সূত্র ধরে আমি নবীনকে গ্রেপ্তার করতে পারি। আপাতত সে চেষ্টাও করবেন না। কিন্তু যদি সে পালায়? আমি নবীনের মুখ দেখেছি, বুদ্ধিমানের মুখ। বোকার মতন এখন পালিয়ে গিয়ে সে নিজের পায়ে কুড়ুল মারবে না। ওই নবীন আর সুবোধ এই দিকেই আসছে, ওদের কিছু জিজ্ঞাসা করবে কি? নবীন ও তার পিছনে পিছনে সুবোধও এসে দাঁড়ালো ঠিক জয়ন্তের সামনে। নবীনের মুখশ্রী, দেহের গঠন ও গায়ের রং চমৎকার। চোখের চাহনি শিশুদের মতন সরল। কিন্তু কারুর মুখ দেখে পুলিশ ভোলে না, কারণ এমন অপরাধীর সংখ্যাও অল্প নয় যাদের মতো দেবাঞ্ছিত চেহারা পেলেও মুনি ঋষিরাও নিজেদের ভাগ্যবান বলে মনে করতেন। সুবোধের চেহারাও নিরীহ গোছের, শ্যামবর্ণ, দোহারা দেহ, মাথায় মাঝারি, মুখে হাসি হাসি। চেহারার কোনো বৈশিষ্ট্য না থাকলেও মানুষটিকে ঠিক মন্দ বলা যায় না। জয়ন্ত বললে, আসুন নবীনবাবু, বলতে পারেন দারোয়ানের দেহের পাশে আপনার লাঠিগাছা পাওয়া গেছে কেন? কেমন করে বলবো মশাই, আমার নিজের মনেও বারবার জাগছে ওই প্রশ্নই। আমি হতভম্ব হয়ে গেছি। সুবোধের দিকে জয়ন্ত ফিরে বলল, শুনলুম আপনার বাড়ি ঘুষুরিতে। আপনি রোজ সেখান থেকেই আনাগোনা করেন, না কলকাতাতেই কোনো বাসা রেখেছেন? গঙ্গার এই পাশে কলকাতা আর ও পাশে ঘুষরি, দূর তো বেশি নয়, তাই ঘুষরি থেকেই যাওয়া আসা করি। অনন্তবাবু আপনাকে অত্যন্ত বিশ্বাস করেন? সুবোধ ভাঙা ভাঙা গলায় বলল, কিন্তু কালকের ঘটনার পর তিনি কি আর আমাকে বিশ্বাস করবেন? আমিও কেমন করে দাদার কাছে মুখ দেখাবো জানি না। আপনাদের বেয়ারা রঘুকে একবার আসতে বলুন। রঘু এলে জয়ন্ত জিজ্ঞাসা করলো, তোমাদের সদর দরজা থেকে উঠোন পর্যন্ত রোজ ধোয়া মোছা আর ঝাঁট দেওয়া হয়? আগে হ্যাঁ হুজুর, দুবেলাই। কর্তাবাবু কোথাও এক তিল ধুলো দেখলি রেগে আগুন হয়ে ওঠেন। সদরের জানলা দিয়ে গঙ্গার দিকে তাকিয়ে জয়ন্ত বলল, এত কাছে গঙ্গা,
তোমরা নিশ্চয়ই রোজ গঙ্গায় স্নান করো? রঘু 2 হাত জড়ো করে বলল, না হুজুর, গঙ্গায় স্নান করতে যাই কালে ভাদ্রে। কাল সকালে কি বৈকালে তোমাদের কেউ গঙ্গায় স্নান করতে যায়নি? না হুজুর। সুন্দরবাবু, আমার আর কিছু জিজ্ঞাসা নেই। এসো হে মানিক। জয়ন্ত ও মানিকের সঙ্গে সুন্দরবাবুও নিচে নেমে শুধলেন। কি হে ভায়া, উঠোন ঝাঁট দেওয়া গঙ্গা স্নান করার সঙ্গে টাকা চুরির সম্পর্কটা কোনখানে বাপু? এখন বুঝবেন না সুন্দরবাবু। ও, নতুন কোনো সূত্র পেয়েছো বুঝি? পেয়েছি, সবচেয়ে বড় সূত্র। সূত্রটা কি? সূত্রটা এই এক রত্তি মাটি। সুন্দরবাবু জয়ন্তের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বললেন, তুমি একটা আস্ত বাতুল। পথ দিয়ে যেতে যেতে মানিক বলল, জয়ন্ত, আমি ওই এক রত্তি মাটির মানে বুঝলাম না। তুমি এখন কি করবে? তথ্যানুসন্ধান, বুঝলে মানিক? আমার বিশ্বাস এটা জটিল মামলা নয়। চোর ধরা পড়তে বেশি বিলম্ব হবে না। কাউকে কি তুমি সন্দেহ করছো? কাউকে না, কাউকে না, অর্থাৎ সকলকেই। নবীন, সুবোধ থেকে শুরু করে এ বাড়ির পাঁচক, দারোয়ান, বেয়ারা, দাসী, সকলকেই। অথচ চোর হচ্ছে কোনো অজ্ঞাত ব্যক্তি। কিন্তু তা হলেও বাড়ির কেউ না কেউ তাকে সাহায্য কোনো না কোনো কারণে করেছে। সে বিষয়ে সন্দেহ নাস্তি। আর কোন দিক থেকে সে এসেছে তাও আমি বুঝতে পারছি। দেখে কি বুঝলে? এক রত্তি মাটি। জয়ন্ত, তোমার নাগাল পাওয়া ভার। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন কেটে গেল। জয়ন্ত মাঝে মাঝে বেরিয়ে যায়, আবার ফিরেও আসে, কিন্তু মুখে কিছু বলে না। 4র্থ দিনের প্রভাতী চায়ের আসরে সুন্দরবাবু যথারীতি উপস্থিত। টেলিফোনের ঘণ্টিটা বেজে উঠল। রিসিভারটা ধরে জয়ন্ত বলল, হ্যালো, হ্যাঁ আমি জয়ন্ত, নমস্কার। কি বললেন? যাকে খোঁজা হচ্ছে তাকে পেয়েছেন? অতিশয় সুসংবাদ। তার নাম কি? রামলাল? বেশ বেশ, তাকে আজ দুপুরেই আমার কাছে পাঠিয়ে দিতে পারবেন? আচ্ছা, ধন্যবাদ। সুন্দরবাবু জিজ্ঞাসা করলেন, কিসের সুসংবাদ জয়ন্ত? সুন্দরবাবু, আজ বৈকালে অনন্তবাবুর বাড়ির সকলেই যেন এক জায়গায় হাজির থাকে, এমনকি পাঁচক পর্যন্ত। কেন জয়ন্ত, কেন? সকলের সঙ্গে আমি রামলাল নামে এক ব্যক্তির পরিচয় করিয়ে দিতে চাই। রামলাল? কে এই রামলাল? ব্যাস, এখন আর কোনো প্রশ্ন নয়। এই বলে জয়ন্ত একেবারে বোবা হয়ে গেল। বৈকালে অনন্তবাবুর বাড়ির বৈঠকখানায় সবাই যখন হাজির, টেবিলের সামনে চেয়ারখানাও দখল করেছেন সুন্দরবাবু। জয়ন্ত ও মানিকের আবির্ভাব, তাদের পিছনে আরেকজন লোক। তার পা খালি, কোমরে বাঁধা কাপড়, গায়ে গেঞ্জি, যাতে সে বোধ হয় এই বিহারি। জয়ন্ত বলল, সুন্দরবাবু, এই লোকটির নাম রামলাল। আচ্ছা নবীনবাবু, ঘটনার দিন আপনি কোথায় রাত্রিবাস করেছেন? ও আচ্ছা, বলবেন না, তাই তো? নবীন একেবারে কাঁচুমাচু মুখে বলল, আমাকে মাফ করুন, আমি বলতে পারবো না। বেশ, আপনাকে তা আর বলতে হবে না, কারণ আমি আপনার গুপ্ত কথা জানতে পেরেছি। নবীনের মুখ হয়ে উঠল উদ্বিগ্ন। জয়ন্ত বলল, রামলাল, সে রাত্রে এই নবীনবাবু কি তোমার নৌকা ভাড়া করেছিলেন? আগে না হুজুর। তবে? রামলাল আঙ্গুলে নির্দেশ করে সুবোধকে দেখিয়ে দিল। সুবোধ বাবু,
ঘটনার দিন রাত্রে আপনি রামলালের নৌকা ভাড়া করে কলকাতা এসেছিলেন কেন? সুবোধের চেহারা তখন আর নিরীহের মতো দেখাচ্ছিল না। সে গর্জন করে বলে উঠল, এসব এসব মিথ্যে মিথ্যে। জয়ন্ত বলল, কিন্তু রামলাল আপনাকেই শনাক্ত করেছে। ও ভুল বলছে। বেশ, আদালতে গিয়ে এই কথাই বলবেন। সকলে এখন আমার কথা শুনুন। সুন্দরবাবু, আগেই আপনাকে বলেছিলুম এ মামলার একটা মস্ত বড় সূত্র হচ্ছে নবীন বাবুর রক্তাক্ত লাঠি গাছা। নবীন বাবু যদি লাঠি দিয়ে দারোয়ানকে আঘাত করতেন তাহলে নিশ্চয়ই নিজের বিরুদ্ধে অত বড় প্রমাণটা নির্বোধের মতো ঘটনাস্থলে ফেলে রেখে যেতেন না। এখানেই বোঝা যায় তার বিরুদ্ধে হয়েছিল এক নিষ্ঠুর চক্রান্ত। নবীনবাবুর দিকে পুলিশের সন্দেহ আকৃষ্ট করে অপরাধী নিরাপদে বাস করতে চেয়েছে যবনিকার অন্তরালে। নবীনবাবুর রক্তাক্ত লাঠি পাওয়া গেছে ঘটনাস্থলে। ঘরের দরজার চাবিও ছিল তার কাছে। পুলিশ সহজেই ভ্রমে পড়তে পারত। তার ওপর নবীনবাবু নিজের ব্যাপারটাকে আরও ঘোরালো করে তুলেছিলেন। তিনি কিছুতেই বলতে রাজি নন ঘটনার দিন রাত্রে তিনি ছিলেন কোথায়। সে গুপ্ত কথা আমি জানতে পেরেছি তার মায়ের কাছে সন্ধান নিয়ে। তিনি ছিলেন তার মায়ের কাছে। অনন্তবাবু তার বিমাতাকে একেবারেই পছন্দ করতেন না। তার সঙ্গে মেলামেশা করলে নবীনবাবু সম্পত্তি থেকে বঞ্চিত হবেন, এই ছিল অনন্তবাবুর কঠিন নির্দেশ। নবীন রক্তের টানে দাদার অনুপস্থিতির সুযোগ গ্রহণ করেছিলেন, কিন্তু ভয়ে সে কথা স্বীকার করতে পারছিলেন না। নবীনবাবুর সম্বন্ধে নিঃসন্দেহ হয়ে আমি একটা সূত্র নিয়ে নাড়াচাড়া করতে লাগলাম। ঘটনাস্থলে বাড়ির সদর দরজার কাছে আর উঠোনের ওপরে পেয়েছিলুম 2 টুকরো মাটি। পরীক্ষা করতেই বুঝতে পারলুম তা গঙ্গা মাটি ছাড়া আর কিছুই নয়। রঘু বেচারা বলল ঘটনার দিন বাড়ির কেউ গঙ্গা স্নানে যায়নি। সে দুবেলায় বাড়ির উঠোন প্রভৃতি ঝাঁট দিয়ে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখে। তবু ওখানে 2 টুকরো গঙ্গা মাটি এলো কেমন করে? তুচ্ছ মাটির টুকরো, কিন্তু সূত্র হিসেবে অসামান্য হয়ে উঠল। করলুম কল্পনা শক্তির প্রয়োগ। মন বলল অপরাধী এসেছে রাত্রে নৌকায় চড়ে জলপথে। নদীতে তখন ভাটা ছিল, তাকে নামতে হলো ভিজে মাটির ওপরে, আর তার জুতোর তলায় লেগে গেল এঁটেল মাটি। সেই মাটির কিছু অংশ ঝরে পড়েছে ঘটনাস্থলে। গঙ্গার অপর পারে ঘুষুরিতে বাস করে সুবোধ। সে কেমন লোক? ঘুষুরির পুলিশ সন্ধান নিয়ে সে খবর আমাকে জানিয়েছেন। সুবোধ হচ্ছে বিষম জুয়ারি। ঋণে সে ডুবে আছে। তার নৈতিক চরিত্রও ভালো নয়। হাতে 25,000 টাকা। অনন্তবাবুও অনুপস্থিত। এই সুযোগ হয়তো সে ছাড়তে পারেনি। তার পক্ষে সিন্ধুকের তালার দ্বিতীয় চাবি তৈরি করে নেওয়াও কিছুমাত্র কঠিন নয়। সে যদি নৌকা ভাড়া করে ঘুষুরি থেকে এসে থাকে তবে নৌকোয় মাঝিরও সন্ধান পাওয়া যেতে পারে সেইখানেই। তাই পাওয়া গেল। ঘুষুরির পুলিশও খুঁজে বার করেছেন মাঝি রামলালকে। কিন্তু সুবোধ বাড়ির ভেতরে ঢুকলো কেমন করে? আমার অনুমান রঘু বেয়ারাও এই ষড়যন্ত্রের মধ্যে আছে। সে সুবোধকে সদর দরজা খুলে দিয়েছে। সে কাজ সেরে যখন সরে পড়েছে সেই সময়ই দারোয়ানের ঘুম ভেঙে যায়। তারপরের কথা আপনারা অনুমানই করুন। সুন্দরবাবু, এক রত্তি মাটি কি বড়ই ফেলনা? শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের জয়ন্ত মানিক জুটির 2টি গল্প, রক্তপাঞ্জা এবং এক রত্তি মাটি। গল্প দুটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।